2023 সালের 7 অক্টোবর তারিখটি এখন বিশ্বের কোটি মানুষের স্মৃতিতে গেঁথে আছে। সেদিন হামাসের অপারেশন আল-আকসা ফ্লাড এবং তার পরপরই ইসরায়েলের ব্যাপক ধ্বংসযজ্ঞ মধ্যপ্রাচ্যকে আবারও রক্তাক্ত করে তোলে। এরপর থেকে গাজা যুদ্ধ, মানবিক বিপর্যয়, আন্তর্জাতিক আইন, দখলদারত্ব, আত্মনিয়ন্ত্রণের অধিকার নিয়ে বিশ্বব্যাপী বিতর্ক আরও তীব্র হয়েছে। কিন্তু এই সংঘাতের শুরু কি 2023 সালের 7 অক্টোবর? না, 104 বছর আগে 1922 সালের 24 জুলাই, অর্থাৎ আজকের দিনে লিগ অব নেশনস ব্রিটিশ শাসনাধীন ফিলিস্তিনের জন্য প্রস্তাবিত ম্যান্ডেট ফর প্যালেস্টাইন অনুমোদন করে। বিষয়টি এমনভাবে তুলে ধরা হয় যেন লিগ অব নেশনস ফিলিস্তিনকে ব্রিটেনের হাতে তুলে দিয়েছিল এবং সেই সঙ্গে ইহুদিদের জন্য একটি জাতীয় বাসস্থান প্রতিষ্ঠার আন্তর্জাতিক অনুমোদন দিয়েছিল। বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলেছে। জেরুজালেম ভিত্তিক আইনজীবী ইউজিন কন্ট্রোভিস এবং আইনবিদ আব্রাহাম বেল যুক্তি দিয়েছেন যে ম্যান্ডেটের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রদায় ব্রিটেনকে ফিলিস্তিন প্রশাসনের দায়িত্ব দেয় এবং সেখানে ইহুদিদের জন্য একটি জাতীয় বাসস্থান গড়ে তোলার আন্তর্জাতিক বৈধতা দেয়। অন্যদিকে ফিলিস্তিনি ইতিহাসবিদ রশিদ খালিদিও স্বীকার করেন যে 1922 সালের ম্যান্ডেট ছিল তৎকালীন আন্তর্জাতিক ব্যবস্থার স্বীকৃত একটি দলিল। তবে তার মতে এই দলিল ফিলিস্তিনের আরব জনগোষ্ঠীর রাজনৈতিক আত্মনিয়ন্ত্রণের অধিকার কার্যত উপেক্ষা করেছিল। এখানেই শুরু হয় মূল বিতর্ক। প্রথম বিশ্বযুদ্ধের শেষে অটোমান সাম্রাজ্যের পতনের পর ফিলিস্তিন ব্রিটিশ সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে চলে যায়। 1917 সালের শেষ দিকে ব্রিটিশ সেনারা জেরুজালেম দখল করে এবং যুদ্ধ শেষ হওয়ার পর পুরো অঞ্চল তাদের প্রশাসনিক নিয়ন্ত্রণে ছিল। অর্থাৎ 1922 সালে লিগ অব নেশনস এমন কোনো ভূখণ্ডের মালিক ছিল না যা তারা ব্রিটেনকে উপহার দিতে পারত। আন্তর্জাতিক আইন অনুযায়ীও লিগ অব নেশনসের নিজস্ব কোনো সার্বভৌম ভূখণ্ড ছিল না। সংস্থাটির কাজ ছিল শান্তি চুক্তির কাঠামোর মধ্যে আন্তর্জাতিক তত্ত্বাবধান নিশ্চিত করা, কোনো ভূখণ্ডের মালিকানা সৃষ্টি বা হস্তান্তর করা নয়। ফলে অনেক আন্তর্জাতিক আইন বিশ্লেষকের মতে 1922 সালের সিদ্ধান্তকে ফিলিস্তিন ব্রিটেনকে দেওয়া বলা আইনি অর্থে পুরোপুরি সঠিক নয়, বরং এটি ছিল এমন একটি বাস্তবতার আন্তর্জাতিক স্বীকৃতি যেখানে ব্রিটেন ইতোমধ্যেই সামরিক শক্তির মাধ্যমে অঞ্চলটির নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। তাহলে স্বাভাবিকভাবেই এই প্রশ্ন ওঠে, এই ম্যান্ডেটের উদ্দেশ্য তাহলে কী ছিল? লিগ অব নেশনসের কভেন্যান্টের 22 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত সাম্রাজ্যগুলোর সাবেক অঞ্চলগুলোকে এমনভাবে পরিচালনা করার কথা ছিল যাতে সেগুলো একসময় স্বাধীন রাষ্ট্রে পরিণত হতে পারে। ফিলিস্তিনের ক্ষেত্রেও তাত্ত্বিকভাবে সেটিই লক্ষ্য ছিল, কিন্তু বাস্তবে এই ম্যান্ডেটে একই সঙ্গে দুটি লক্ষ্য রাখা হয়েছিল। এক, 1917 সালের বেলফোর ঘোষণা অনুযায়ী ইহুদিদের জন্য একটি জাতীয় বাসস্থান প্রতিষ্ঠায় সহায়তা করা এবং একই সময়ে সেখানে বসবাসরত অ-ইহুদি জনগোষ্ঠীর নাগরিক ও ধর্মীয় অধিকার রক্ষা করা। এই দুই লক্ষ্য শুরু থেকেই পরস্পরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে, কারণ আরব জনগোষ্ঠী মনেই করত তাদের রাজনৈতিক আত্মনিয়ন্ত্রণের অধিকারকে পাশ কাটিয়ে একটি নতুন জাতীয় প্রকল্প চালিয়ে দেওয়া হয়েছে। 1920 সালের সানরেমো সম্মেলনে ব্রিটেনকে ফিলিস্তিন প্রশাসনের দায়িত্ব দেওয়ার বিষয়ে মিত্রশক্তিগুলো একমত হয়। পরে 1922 সালের লিগ অব নেশনস সেই ব্যবস্থাকেই আনুষ্ঠানিক রূপ দেয়। অনেক গবেষকের মতে ঘটনাক্রমটি ছিল উল্টো। প্রথমে ছিল সামরিক দখল ও পরাশক্তিগুলোর রাজনৈতিক সিদ্ধান্ত, পরে আসে আন্তর্জাতিক অনুমোদনের কাঠামো। আজকের গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতি অবশ্যই 1922 সালের মতো নয়, বদলে গেছে আন্তর্জাতিক ব্যবস্থাও। লিগ অব নেশনসের জায়গায় এখন জাতিসংঘ। প্রতিষ্ঠিত হয়েছে আন্তর্জাতিক বিচার আদালত ও আন্তর্জাতিক অপরাধ আদালত। আন্তর্জাতিক মানবাধিকার আইনেরও ব্যাপক বিকাশ ঘটেছে। তবুও একটি মৌলিক প্রশ্ন আজও প্রাসঙ্গিক: আন্তর্জাতিক আইন কি বাস্তবে শক্তিশালী রাষ্ট্রগুলোর সিদ্ধান্ত কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে পারে? সাম্প্রতিক বছরগুলোতে জাতিসংঘের একাধিক প্রস্তাব, আন্তর্জাতিক বিচার আদালতের মতামত এবং বিভিন্ন আন্তর্জাতিক আইনি অবস্থান ফিলিস্তিন প্রশ্নে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে। কিন্তু সমালোচকদের মতে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে আন্তর্জাতিক ব্যবস্থার সীমাবদ্ধতা স্পষ্ট, কারণ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর নিজস্ব সামরিক বা বাধ্যতামূলক প্রয়োগ ক্ষমতা সীমিত। অনেক ক্ষেত্রেই বাস্তবতা নির্ধারিত হয় সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোর রাজনৈতিক সদিচ্ছা ও বৈশ্বিক শক্তির ভারসাম্যের মাধ্যমে। 1922 সালের ম্যান্ডেট নিয়ে বিতর্ক শেষ হয়নি। কেউ এটিকে দেখেন বৈধ আন্তর্জাতিক সিদ্ধান্ত হিসেবে, আবার কেউ এটিকে ঔপনিবেশিক শক্তির রাজনৈতিক সমঝোতার বৈধতা দেওয়ার প্রক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেন। তবে একটি বিষয় নিয়ে প্রায় সবাই একমত: ফিলিস্তিন সংকট বোঝার জন্য 2023 সালের 7 অক্টোবর নয়, তারও বহু আগে ফিরে তাকাতে হয়। কারণ ইতিহাসের অনেক সংঘাত যুদ্ধক্ষেত্রে শুরু হয় না,
শুরু হয় টেবিলে। আইনি ভাষার আড়ালে এমন সব সিদ্ধান্ত হয় যার প্রভাব প্রজন্মের পর প্রজন্ম ধরে বহন করতে হয়।